আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী সবাইকে স্বাগত জানাচ্ছি ডেলিভারির পক্ষ থেকে। সাথে আছি আমি সাজ্জাদ হোসেন। কেমন আছেন সবাই? আর কেমন চলছে আপনাদের প্রস্তুতি? আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক পড়বো। সেই গুরুত্বপূর্ণ টপিকটা হলো আমাদের বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট আছে এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে যে সাম্প্রতিক বিষয়গুলি আছে, এই সাম্প্রতিক বিষয়গুলির ক্লাস আজকে। আর সাম্প্রতিক সাধারণ জ্ঞান অংশ যেটা আছে, এখান থেকে যে প্রশ্নগুলো আসবে, মূলত আপনাদের পরীক্ষা হবে আজকে থেকে ধরেন অন্তত 6 মাস থেকে 8 মাস পরে। এই দীর্ঘ সময়ে এই তথ্যগুলো কিন্তু পরিবর্তিত হয়ে যাবে। তাই এনটিআরসি এর পরীক্ষার জন্য না, মূলত যদি আপনারা সামনে অন্য কোনো চাকরির পরীক্ষা দেন সেই জন্য এই সাম্প্রতিক অংশগুলো পড়বেন। আর এই অংশগুলোর গুরুত্ব এই মুহূর্তে এই জন্যই কম। ধরেন আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই সরকারের যারা প্রধান উপদেষ্টা বা অন্যান্য উপদেষ্টা যারা আছেন, দুই একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছাড়া অন্যদের পদে পরিবর্তন আসাটা একেবারে সময়ের ব্যাপার মাত্র। অর্থাৎ যে কোনো সময় চাইলেই তাদের পদে সরকার পরিবর্তন নিয়ে আসতে পারে, তাদের পরিবর্তে অন্য কেউ চলে আসতে পারে, যার কারণে এই ধরনের তথ্যগুলো একটু পরিবর্তনশীল। অবশ্যই আমরা এটা নিয়ে জানবো, পড়বো, সব ঠিক আছে। বাট এইটা অত বেশি হার্ট অ্যান্ড সোল ট্রাই করে মুখস্থ করার দরকার নেই, বা ওইভাবে খুব বেশি মাথা ঘামানোর দরকার নেই, কারণ এই জিনিসগুলো খুবই পরিবর্তনশীল এবং এটা কোনো ফিক্সড যেহেতু না। তবে একটা বিষয় বলার আছে, সেই বিষয়টা হলো এই ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার মোটামুটি ধরে নেওয়া হচ্ছে যে আগামী 2026 সাল পর্যন্ত এটা লাস্টিং করবে। যদি ওনারা 2026 সাল পর্যন্ত লাস্টিং করে, এর মধ্যে অবশ্যই আপনাদের পরীক্ষাও হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যদি আপনার এই জানুয়ারির শেষ দিকে আপনাদের সার্কুলারটা দেয় 19তম নিবন্ধনের জন্য, তো সেক্ষেত্রে আপনারা মোটামুটি এই তথ্যগুলো জেনে রাখেন, করে রাখেন। যদি পরীক্ষা কাছাকাছি হয় তাহলে এগুলো অবশ্যই করবেন। আর যদি এবছরের শেষ নাগাদ পরীক্ষা হয়, তার মধ্যে কোনো পরিবর্তন আসে, সেই আপডেট আমাদের পেজে আপনারা চোখ রাখলেই পেয়ে যাবেন। তো চলেন শুরু করি আজকে আমাদের যে আন্তর্জাতিক বিষয়গুলি, লেকচার 10, বাংলাদেশ এবং আন্তর্জাতিক অংশে পুরস্কার, খেলাধুলা এবং অন্যান্য যে সাম্প্রতিক অংশ। অন্যান্য সাম্প্রতিক অংশের মধ্যে বাংলাদেশের প্রথম আছে বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। তো গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের মধ্যে কার কার নাম লিখবেন, একটু খাতা কলম নেন, আমি বলে দিচ্ছি, আপনারা একটু লিখে নেন। এই বর্তমান গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের মধ্যে কার কার নাম লিখবেন, বাংলাদেশের বর্তমান গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা আছে এদের সম্পর্কে একটু বলি। 1 নম্বরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, উনি ঠিক আছে, উনি এখনো ওনার পদেই আছে। তবে ওনাকে তো জাস্ট সরাইতে পারতেছে না বিধায় আল্লাহ ওনাকে যে কোনো সময় সরাই দিত বা সরাই ফেলবে। এরপর প্রধান নির্বাচন কমিশনার, এই পদটা বর্তমানে পরিবর্তিত হয়েছে। এটা বলার আগে এটা একটু আগে প্রথম যেটা বললাম সেটা একটু লিখে দেন। বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। একটু খাতা কলম নেন, একটু লিখে নেন। বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, এবং উনি হলো 22তম রাষ্ট্রপতি। এবং বাংলাদেশের বর্তমান নির্বাচন কমিশনার এ এ এ এম এম নাসির উদ্দিন, উনি হলো 14তম নির্বাচন কমিশনার। এ এম এম নাসির উদ্দিন, এ এম এম, এই হলো ওনার নাম। বাকি নাম হলো নাসির উদ্দিন, এটা একটু লেখেন। এ এম এম নাসির উদ্দিন, উনি হলো বাংলাদেশের 14তম প্রধান নির্বাচন কমিশনার। এ এম এম নাসির উদ্দিন, উনি হলো বাংলাদেশের 14তম প্রধান নির্বাচন কমিশনার। তারপরে এখানে গুরুত্বপূর্ণ পদ হলো বর্তমান প্রধান বিচারপতি, ওনার নাম হলো সৈয়দ রেফাত আহমেদ। উনি হলো বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তারপরে এখানে একজনের নাম লিখবেন, বর্তমান অ্যাটর্নি জেনারেল, ওনার নামটা লিখবেন। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এবার লিখবেন বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি, ওনার নাম। লিখছেন বর্তমান অ্যাটর্নি জেনারেল জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। ওনার পরে লিখবেন বর্তমান অ্যাটর্নি জেনারেল, বর্তমান অ্যাটর্নি জেনারেল উনি হলো 17তম অ্যাটর্নি জেনারেল, ওনার নাম হলো সৈয়দ মানে জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, জনাব মোহাম্মদ আসাদুজ্জামান।
আসাদুজ্জামান, উনি হলো বর্তমান অ্যাটর্নি জেনারেল 17তম। আর বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, উনি হলো 25তম প্রধান বিচারপতি। এছাড়া বিপিএসসির বর্তমান চেয়ারম্যান, এটা পড়তে হবে, বিপিএসসির বর্তমান চেয়ারম্যান উনি হলো 15তম চেয়ারম্যান, বিপিএসসির বর্তমান চেয়ারম্যান 15তম চেয়ারম্যান, এবং ওনার নাম হলো জনাব মুবাশ্শের মোনেম। জনাব মুবাশ্শের মোনেম, জনাব মুবাশ্শের মোনেম, উনি হলো পিএসসির 15তম চেয়ারম্যান, পিএসসির 15তম চেয়ারম্যান জনাব মুবাশ্শের মোনেম। আমি এইখানে লিখে দিলে সমস্যা আছে নাকি আলাদা পেজ দিয়ে লিখলে ভালো হবে? কোনটা ভালো হয় আপনারা একটু বলেন। এইখানে এখানে লিখে দেন স্যার, এটা ভালো। এইখানে লিখলেই আমার বুঝতে সুবিধা হচ্ছে যে কোনটা কোনটা রাখবো কোনটা রাখবো না। জি স্যার। এরপরে এখানে আর যেটা লিখবেন, বর্তমান আপনার এইখানে এনবিআর এর চেয়ারম্যান, এটা আপনাদের জন্য দরকার নাই। মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, এটাও আপনাদের জন্য দরকার নাই। আপনাদের জন্য দরকার হলো বাংলা একাডেমির সভাপতি, এটাও চাইলে লিখতে পারেন। বাংলা একাডেমির বর্তমান সভাপতির নাম আবুল কাশেম ফজলুল হক। বাংলা একাডেমির বর্তমান সভাপতি নাম হলো আবুল কাশেম ফজলুল হক। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন। আবুল কাশেম ফজলুল হক, সেলিনা হোসেন বাদ, এখন হলো আবুল কাশেম ফজলুল হক। শেরে বাংলা একে ফজলুল হক আছে না, ওনারও পুরো নাম এটাই ছিল, আবুল কাশেম ফজলুল হক। আবুল কাশেম ফজলুল হক। আর বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক, এটা পরিবর্তন করা হয়েছে, ওনার নাম অধ্যাপক মোহাম্মদ আজম। অধ্যাপক মোহাম্মদ আজম, অধ্যাপক মোহাম্মদ আজম, তিনি আছেন আমাদের বর্তমান বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে, বর্তমান বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে। এ এন এম নাসির উদ্দিন, উনি হলো বর্তমান নির্বাচন কমিশনার, উনি আছেন 14তম নির্বাচন কমিশনার হিসেবে। এবং আমাদের বাংলা একাডেমির বর্তমান যিনি সভাপতি আবুল কাশেম ফজলুল হক, এবং বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। অধ্যাপক মোহাম্মদ আজম লিখছেন। মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যান কে? এই নামটা এখন গুরুত্বপূর্ণ, ওনার নাম হলো ডক্টর কামাল উদ্দিন। আর অনেক নয়েজ হইতেছে। এই যে ক্লিক করে দিলে, সব বন্ধ করে দিলে নয়েজ আর হবে না। জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যান লিখছেন ডক্টর কামাল উদ্দিন আহমেদ। মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যান ডক্টর কামাল উদ্দিন আহমেদ। এখনো উনি দায়িত্বে আছেন, 7 নভেম্বর 2024 পর্যন্ত দায়িত্ব পালন করেছেন, এখনো দায়িত্বে আছেন ডক্টর কামাল উদ্দিন আহমেদ। এখন পর্যন্ত এটাই ওয়েবসাইটে দেয়া আছে, এরপরে নাম চেঞ্জ হয় নাই। এই পর্যন্ত এখানে শেষ। এছাড়া বিজিবি প্রধান, আনসার প্রধান, কন্ট্রোলার জেনারেল ফাইন্যান্স, এগুলো একটাও লাগবে না। আর জাতীয় ক্রিকেট দলের কোচ, এটাও লাগবে না। বিসিবির সভাপতির নামটা জেনে রাখবেন, খেলাধুলা অংশে এই প্রশ্নটা আসে। বিসিবির বর্তমান সভাপতি, ওনার নাম ফারুক আহমেদ। আর জাতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে এইবারটা কি এখনো আছে? চন্ডী খাতুর সিংহ, উনি মনে হয় আছে, ওনাকে বোধহয় তারাই নাই, এখনো রেখে দিছে। এছাড়া আর যে পদগুলোর নাম প্রয়োজন, সেটা হলো 1 নম্বরে লিখবেন হলো, আমি অন্য একটা পৃষ্ঠা নিয়েই লিখি একটু, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আরেকটা পৃষ্ঠা নিয়ে সেখানে লিখবেন হলো আমাদের বর্তমান বাংলাদেশের মন্ত্রী পরিষদ সচিব। বর্তমান বাংলাদেশের মন্ত্রী পরিষদ সচিব, ইনি হলো বর্তমান যিনি আছেন 25তম মন্ত্রী পরিষদ সচিব, ওনার নাম ডক্টর শেখ আব্দুর রশিদ। ডক্টর শেখ আব্দুর রশিদ, উনি হলো 25তম মন্ত্রী পরিষদ সচিব। 25তম মন্ত্রী পরিষদ সচিব।
তারপরে আমাদের এখানে বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর, ওনার নাম হলো আহসান এইচ মনসুর। আহসান এইচ মনসুর। এবং আহসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংকের 13তম গভর্নর। এছাড়া এখান থেকে লিখবেন পুলিশের বর্তমান আইজিপি কে। পুলিশের বর্তমান আইজিপি, আইজিপি মানে হলো ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, অর্থাৎ পুলিশ প্রধান। ওনার নাম হলো বাহারুল আলম। এই সরকার পতনের পরে নতুন করে যাকে পুলিশ প্রধান দেওয়া হয়েছিল, পুলিশের আইজিপি, ওনার নাম হলো মঈনুল ইসলাম। ওনাকে একটা কারণে পরবর্তীতে আবার চাকরিচ্যুত করা হয় এবং ওনার পরিবর্তে এখানে আসেন ক্ষমতায় আমাদের পুলিশের বর্তমান আইজিপি বাহারুল আলম। এবং এই বাহারুল আলম উনি মঈনুল ইসলামের স্থানে স্থলাভিষিক্ত হন। উনি হলো 33তম পুলিশের আইজিপি, পুলিশের 33তম আইজিপি। এছাড়া বাংলাদেশ বর্তমান সেনাবাহিনীর প্রধান, বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান প্রধান, ওনার নাম হলো জেনারেল ওয়াকারুজ্জামান। উনি হলো 18তম সেনাপ্রধান। জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি হলো 18তম সেনাপ্রধান, বাংলাদেশের ইতিহাসে 18তম সেনাপ্রধান। এখান থেকে এইটুকুই। বাংলাদেশে যেসব ব্যক্তিদের নাম লাগবে সেখান থেকে এইটুকুই। ক্লিয়ার হলে বলেন, তাহলে আমরা সামনে চলে যাব পরের অংশে। ওকে, ডান। নেক্সট আসেন, আমরা যেখানে ছিলাম যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, এটা নিয়ে একটু কাটাছিড়া করে খাতায় লিখে নেন আগে। অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকটা গুরুত্বপূর্ণ তারিখ আছে। অন্তর্বর্তীকালীন সরকার, অন্তর্বর্তীকালীন সরকারটা গঠিত হয় কিভাবে? গঠিত হয় সংবিধানের 106 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। গঠিত হয় সংবিধানের 106 নং অনুচ্ছেদ অনুযায়ী। এখন আসেন সংবিধানের 106 নম্বর অনুচ্ছেদে কি বলা আছে। সংবিধানের 106 নম্বর অনুচ্ছেদে বলা আছে, সংবিধানের 106 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক এখতিয়ার, যে যদি কখনো আমাদের সংসদ কার্যকর না থাকে এবং আমাদের নির্বাহী যে দুইটা বিভাগ আছে, একটা নির্বাহী বিভাগ, একটা হলো আইনসভা, এই দুইটা বিভাগ না থাকে, তখন রাষ্ট্রপতি পরামর্শ চাইতে পারবেন কার কাছে? সুপ্রিম কোর্টের কাছে। এবং সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতিকে একটা পরামর্শ দিতে পারবে। এটাকে বলা হয় সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক এখতিয়ার। এটাকে বলা হয় সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক এখতিয়ার, অর্থাৎ তার কাছে যখন উপদেশ চাওয়া হবে সে উপদেশ প্রদান করতে পারবে। এটাই হলো সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক এখতিয়ার। ওকে, সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক এখতিয়ার যেটা আছে এটাই হলো 106 নম্বর অনুচ্ছেদে বলা আছে। এবং বাংলাদেশের মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয় 6 আগস্ট। বাংলাদেশে যে বিদ্যমান মন্ত্রিসভাটা ছিল সেই মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয় 6 আগস্ট 2024। এবং অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে
অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে 8 আগস্ট 2024, 6 আগস্ট 2024 এবং 8 আগস্ট 2024, এটুকুই এখানে গুরুত্বপূর্ণ তারিখ। এবং এইবার আসেন যে সরকারটা গঠিত হলো সেই সরকারে কারা কারা আছে এবং এখান থেকে কি কি লিখবো আমরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন 5 আগস্ট এবং এই নির্বাচনটা হয়েছিল 7 জানুয়ারি 2024। ওকে, তা এখন আসেন আমাদের পরবর্তী অংশ, যেটা আমরা বলতে চাচ্ছিলাম যে এই সরকারের উপদেষ্টা কারা কারা। 1 নম্বরে এই রদবদল হয়েছে এখানে। আপনাদের যাদের কাছে লেকচার শিট নেই তারা খাতায় লিখে নেন, যাদের কাছে লেকচার শিট আছে কাইন্ডলি একটু খোলেন, আমি ওইখানেই দাগ দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। সবার কাছে কি লেকচার শিট আছে? লেকচার শিট নেই এমন কেউ আছেন? তাবাসসুম আপু কি বলতে চাচ্ছেন কাইন্ডলি যদি বলেন আনমিউট করে, আমরা বাধিত থাকিব। ওয়ালাইকুম ভালো আছেন? আসসালাম। আলহামদুলিল্লাহ, জি বলেন। স্যার, এই যে আপনার ক্লাস 6টা থেকে শুরু, বাট আমাদের রিটেন ক্লাস 7টা থেকে শুরু, কি করব এখন? 7টার মধ্যে তাহলে শেষ করে দেবো। সাম্প্রতিক ক্লাস কি অত পড়াশোনা আছে? তবে এই জিনিসটা মনে হয় যে এই ব্যাচের ক্লাস তো আপনাদের আসলে রেগুলার ক্লাস আছে, এটা আসলেই একটা হ্যাসেল হয়ে যাচ্ছে আপনাদের জন্য। একই দিনে আবার কাছাকাছি সময় বা একটা ক্লাসের মধ্যে আরেকটা ক্লাস ওভারল্যাপস হওয়া মানে তো একটা ক্লাস মিস হয়ে যাওয়া, এটা আসলেই স্যার, অনেক ভালো লাগে স্যার, কি একটা একটা ঝামেলা। কিম্ভূত কিমাকার অবস্থা। আমি বলছি ওনাদেরকে, তারপরেও দেখি আবারও যদি কোনো বুদ্ধি থাকে। ব্যাপারটা হচ্ছে আসলে ব্যাস না, অনেক হওয়ার টাইম কারণে ওভারল্যাপস হয়ে যায় টাইমে। কোনো সমস্যা নেই, কিন্তু স্যার টাইমটা যাতে একই সময় না হয়, তাহলে সমস্যা হয়ে পড়ে স্যার। দেখি ওনাদের সাথে কথা বলবো না, আরো কয়েকটা ব্যাচে এরকম হয়েছে, ওনাদের তো আমি এটাই কি করলাম জানাইলাম, দেখি এখন ওনারা কি করে। ওকে, ওকে স্যার। তো ঠিক আছে, ধন্যবাদ। তো চলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার দায়িত্বে এখন মন্ত্রী পরিষদ বিভাগ আছে, একটু খাতায় লিখে নিতে পারেন। মন্ত্রী পরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, এবং ওনার দায়িত্বে আর একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় আছে, সেটা হলো জনপ্রশাসন মন্ত্রণালয়। আর বাকিগুলো উনি ছেড়ে দিচ্ছেন। এইটা একেবারে যখন এই লেকচার শিটটা করা ওই আমলের ঘটনা, তো পরে তো উনি বাকিগুলো ওনার পদ ছেড়ে দিছেন। দেখছেন এইটুকু শেষ। এরপর জনাব সালেউদ্দিন আহমেদ, উনি শুধুমাত্র এখন অর্থ মন্ত্রণালয়টা দেখেন, শুধুমাত্র অর্থ মন্ত্রণালয় দেখেন। এর পাশাপাশি জনাব সালেউদ্দিন আহমেদ বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, এইটা বোধহয় দায়িত্বে আছেন। বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন জনাব সালেউদ্দিন আহমেদ, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। তথ্য প্রযুক্তি না, সরি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, সরি, তথ্য প্রযুক্তি আলাদা, বিজ্ঞান ও প্রযুক্তি। আর বাণিজ্য মন্ত্রণালয়টা এখন ওনার হাতে নেই, বাণিজ্য মন্ত্রণালয়টা চলে গেছে নতুন করে নিয়োগ পাওয়া আকিজের যে আকিজ গ্রুপের চেয়ারম্যান অন্যতম একজন, ওনার নাম হলো শেখ বশিরউদ্দিন, ওনার হাতে চলে গেছে বাণিজ্য মন্ত্রণালয়। তো তারপর জনাব ওয়াহিদউদ্দিন মাহমুদ, উপদেষ্টা পরিকল্পনা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়, এটা ঠিকঠাক আছে। জনাব ওয়াহিদউদ্দিন মাহমুদ, উপদেষ্টা পরিকল্পনা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়। ডক্টর আসিফ নজরুল, উপদেষ্টা আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এবং এই যে ওনার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব, এই দায়িত্বটা ওনার এখন আর নাই, এটাতে চলে আসছে মোস্তফা সরোয়ার ফারুকী, এটাতে চলে আসছে মোস্তফা সরোয়ার ফারুকী। জনাব হাসান আরিফ, তিনি বোধহয় মারা গেল এই কয়দিন আগে, তাই না? এই লোকটাই তো মারা গেছে, হাসান আরিফ। ওকে, তারপরে আসেন জনাব তৌহিদ হোসেন, উনি হলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আছেন, ওনার এই একটাই দায়িত্ব, উনি আছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন, এটাই ঠিক আছে, কোনো চেঞ্জ আসে নাই। জনাব আদিলুর রহমান খান, শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন।
এরপরে আছে জনাব আলী ইমাম মজুমদার, ইনি প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত ছিলেন ওই সময়ে, এখন বর্তমানে উনি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। জনাব আলী ইমাম মজুমদার উনি বর্তমানে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। একটু টান দিয়ে লিখে নেবেন, জনাব আলী ইমাম মজুমদার, ওনাকে বর্তমানে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে দেওয়া হয়েছে। যাদের হাতে বই নাই তারা একটু কাইন্ডলি লিখে নেন, জনাব সালেউদ্দিন আহমেদ, অর্থ মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। জনাব ওয়াহিদুদ্দিন মাহমুদ, পরিকল্পনা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়। ডক্টর আসিফ নজরুল, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। তারপর জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র এবং কৃষি মন্ত্রণালয়। জনাব আদিলুর রহমান খান, শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। আর জনাব আলী ইমাম মজুমদার, উনি হলো খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। জনাব আলী ইমাম মজুমদার উনি আছেন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে। লেখা হলে একটু ক্লিয়ার বাসি লিখে দেন, তাহলে আমরা সামনে যাব। লেখা হলে একটু ক্লিয়ার বাসি লিখে দিবেন, তাহলে আমরা সামনে যাব। ওকে, তো নেক্সট আসেন, এখান থেকে পরবর্তী যেটা আছে সেটা হলো জনাব মোহাম্মদ ফাউজুল কবির। ইনি আছেন আমাদের জনাব মোহাম্মদ ফাউজুল কবির, সরি, জনাব মোহাম্মদ ফাউজুল কবির উনি আছে আমাদের বর্তমান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে। এছাড়া সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ওনার দায়িত্বে। এছাড়া রেলপথ মন্ত্রণালয় ওনার দায়িত্বে। তিনটা দায়িত্ব ওনার একই সাথে। আর সৈয়দা রিজওয়ানা হাসান, ওনার দায়িত্ব ঠিকঠাক আছে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়, এই দুইটার দায়িত্বে আছেন উনি। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়। আর জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম, ইনি আছেন বর্তমানে আমাদের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তারপরে আছে আমাদের আরেকজন ছাত্র উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া, ওনারটাও ঠিকঠাকই আছে। জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া ইনিও আছেন ওই একই ইসে, অর্থাৎ যেখানে ছিলেন সেখানেই, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এবং আরেকটা দায়িত্ব ওনাকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, এটা কেটে দিয়ে ওনাকে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে। এটা কেটে দিয়ে ওনাকে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের। আর এই শ্রম ও কর্মসংস্থান চলে গেছে আমাদের ওই যে চশমাওয়ালা যে একজন খুব ইয়ে আছে, ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, ওনার হাতে। আর একে শ্রম ও কর্মসংস্থানের পরিবর্তে দেওয়া হয়েছে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়, এটা ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়। এরপরে জনাব ফারুকী আজম, উনি হলো একমাত্র বীর প্রতীক, অর্থাৎ এইখানে একমাত্র মুক্তিযোদ্ধা উপদেষ্টা জনাব ফারুকী আজম, আমাদের বর্তমান উপদেষ্টা পরিষদের একমাত্র উপদেষ্টা যিনি মুক্তিযুদ্ধের সাথে সরাসরি জড়িত। ওনার নাম হলো জনাব ফারুকী আজম। উনি আছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বে। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন, উনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়, এটার পাশাপাশি পেয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। পাশাপাশি পেয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এরপরে আসেন মিসেস নূরজাহান বেগম। এই নূরজাহান বেগম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার, উনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন কে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন কে? বিধান রঞ্জন রায়। এটা গুরুত্বপূর্ণ, দাগ দিয়ে রাখেন। নেক্সট আসেন, পরের জনের নাম শারমিন এস মুর্শিদ। উনি আছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে। যারা ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষা দিবেন তাদের জন্য এই প্রশ্নটার উত্তর জানা খুবই খুবই গুরুত্বপূর্ণ, যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন কে? ইউনিয়ন সমাজকর্মী পদে যারা পরীক্ষা দিবেন, ওনার নাম হলো শারমিন এস মুর্শিদ। শারমিন এস মুর্শিদ। আর সুপ্রদীপ চাকমা, ইনি আছেন, এই সুপ্রদীপ চাকমা ইনি আছেন আমাদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে। আর ধর্ম বিষয়ক আফম খালিদ হোসেন। ধর্ম বিষয়ক আফম খালিদ হোসেন। এর বাইরে দুইটা লিখবেন, একটা হলো বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে উপদেষ্টা হিসেবে আছেন শেখ বশির উদ্দিন, জনাব শেখ বশির উদ্দিন। আর বাণিজ্যর পরে আছে যে মন্ত্রণালয়, সেটা হলো সংস্কৃতি মন্ত্রণালয়, এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের বর্তমান নতুন দায়িত্ব পেয়েছেন যিনি, উনি হলেন আমাদের মোস্তফা সরোয়ার ফারুকী। মোস্তফা সরোয়ার ফারুকী। ওকে, নেক্সট আসেন এর পরবর্তী। এখান থেকে আরো উপদেষ্টা পরিষদে আরো আছে জনাব মাহফুজ আলম। উনি কোন মন্ত্রণালয় নেননি, এই অবস্থায় আছেন। তো এখান থেকে আরো কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু কথা বলবো। সেটা হলো, আপনার এই উপদেষ্টা পরিষদে মোট সদস্য সংখ্যা কত? মোট সদস্য সংখ্যা বর্তমানে 25। উপদেষ্টা পরিষদে মোট সদস্য সংখ্যা 25। এদের মধ্যে ছাত্র উপদেষ্টা আছে 2 জন, এদের মধ্যে নারী আছে 4 জন, এদের মধ্যে মুক্তিযোদ্ধা আছে 1 জন, এবং এদের মধ্যে সেনাবাহিনীর সদস্য আছে, সেনাবাহিনীর সাবেক সদস্য আছেন 2 জন। একজন হলো ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন, আরেকজন হলো লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দেখছেন, লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, উনি হলো একজন, আর একজন হলো ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন, উনি একজন। এই পর্যন্ত এখানের ইতিহাস শেষ। নেক্সট আসেন, এই যে বর্তমানে আপনার মেগা প্রকল্প যেগুলো আছে, অর্থাৎ এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আমাদের পদ্মা সেতু, অমুক তমুক, এগুলোর মধ্যে কি কি পড়বেন বা কোনটা পড়া জরুরি না সেটা যদি বলি। বর্তমানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এই যে প্রথম যেটা আছে দেখেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে একটা হেডিং দেন। হেডিং দিয়ে লিখবেন যে এখানে দৈর্ঘ্য 19.73 কিলোমিটার। 1973 লিখে রাখলেও সহজে বুঝবেন, 19.73। আর এটা উদ্বোধন করা হয় কবে? 2রা সেপ্টেম্বর 2023। আর কিচ্ছু না, এই দুইটা কথা খালি মনে রাখবেন। এটা মোট দৈর্ঘ্য, মূল সড়কের দৈর্ঘ্য কত, আর হলো আপনার উদ্বোধন করা হয় কবে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিয়ে শুধু 2টা লাইন, আর কিচ্ছু দরকার নাই। এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিয়ে 2 লাইন, একটা হলো মূল সড়কের দৈর্ঘ্য কত, 19.73 কিলোমিটার। আর একটা হলো নির্মাতা প্রতিষ্ঠান, মানে কি বলে, এটার উদ্বোধন করা হয় কবে। আর দ্বিতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এটা আছে চট্টগ্রাম নগরীতে, এটা নিয়ে প্রশ্ন আসবে না, ডিরেক্ট কেটে দেন, কারণ এটা আসলে একটা লস প্রজেক্ট ছিল সরকারের, ইচ্ছা করে এটা লস প্রজেক্টটাকেই বানানো হয়েছে। আর ক্যাশলেস বাংলাদেশ, বাংলাদেশ ব্যাংক প্রথম ক্যাশলেস লেনদেন চালু করে কবে? উত্তর 18ই জানুয়ারি 2023।
এই দিন বাংলাদেশ ব্যাংক প্রথম ক্যাশলেস লেনদেন চালু করে। আর এটি মূলত কিউআর কোডের মাধ্যমে পরিচালিত হয়। কিউআর কোডের মাধ্যমে পরিচালিত হয়। ক্যাশলেস লেনদেন চালু হয় কবে? উত্তর 18ই জানুয়ারি 2023। এরপরে দেখেন বাংলাদেশে কিউআর ভিত্তিক পেমেন্ট সেবা এগুলা লাগবে না। টাকা পে কার্ড কবে চালু হয়? এক লাইনই শুধু এখান থেকেও লিখবেন, টাকা পে কার্ড প্রথম চালু হয় 1 নভেম্বর 2023। টাকা পে কার্ড প্রথম চালু হয় 1 নভেম্বর 2023। এটা মূলত আন্তর্জাতিক কার্ড সেবা। মানে কি? মানে হলো আপনার এই দেশের কার্ড, এই দেশের কারেন্সি, এটা আপনি গিয়ে অন্য দেশে এই কার্ডটা ব্যবহার করতে পারবেন। এই পদ্ধতিটা হলো টাকা পে কার্ড পদ্ধতি। তাছাড়া আসেন সাম্প্রতিক প্রশাসনিক পুনর্বিন্যাস, এটা গুরুত্বপূর্ণ। এখানে বলা আছে আমাদের থানার সংখ্যা 654, 330 হলো পৌরসভা, উপজেলা হলো 495। উপজেলা, পৌরসভা, থানা। এছাড়া আছে আমাদের বর্তমান আহ উপজেলার ছাড়া আছে জেলার সংখ্যা, এগুলো আপনারা জানেন। জেলা 64টা। আমাদের পৌরসভা গেছে, সরি, সিটি কর্পোরেশন বর্তমানে কতটি, এটা প্রশ্ন আসতে পারে। বর্তমান আমাদের সিটি কর্পোরেশন হলো 12টি। সিটি কর্পোরেশন 12, জেলা 64, উপজেলা 495, পৌরসভা 330, থানা 654টি এবং ইউনিয়ন পরিষদের সংখ্যা বর্তমানে 4586, 4586। এটা হলো ইউনিয়ন পরিষদের সংখ্যা। লিখছেন? ওকে। তো সর্বশেষ নতুন উপজেলা কোনগুলো? ঈদগাঁও, ডাসার, মধ্যনগর, সুনামগঞ্জ, এগুলো। তবে এর মধ্যে সর্বশেষ হলো মধ্যনগর, সুনামগঞ্জ। এখান থেকে এইটুকুই শুধু জানবেন। তারপরে আসেন দা বাংলাদেশ কোড, এটা নিয়ে কিছুই জানার দরকার নাই। 21শে ফেব্রুয়ারি স্বীকৃতি জানার দরকার নাই। বিমানবন্দরের থার্ড টার্মিনাল। বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন হয় 7 অক্টোবর 2023 এবং 2024-এ পুরোদমে চালু হওয়ার কথা। এই পর্যন্ত এটা সম্পর্কে। আর বিদ্যুৎ ও জ্বালানি খাত, এই খাত হলো ভয়ঙ্কর একটা খাত, এটা নিয়ে কিচ্ছু পড়ার দরকার নাই। এই খাত হলো ভয়ঙ্কর একটা খাত, এই খাত নিয়ে কোনো কিছুই বলার দরকার নেই। ওকে। তো আন্তর্জাতিক টার্মিনাল, যেটা থার্ড টার্মিনাল, বাংলাদেশ বিমানবন্দরের থার্ড টার্মিনাল, এইটার ডিজাইনার কে ছিলেন এটা জাস্ট জেনে রাখেন। কিন্তু এখন মনে হয় না এই মেগা প্রকল্প নিয়ে খুব বেশি প্রশ্ন আসবে, আসার সম্ভাবনা একেবারেই কম এই মেগা প্রকল্প নিয়ে প্রশ্ন। এরপর আসেন বাংলাদেশের যে বিদ্যুৎ কেন্দ্রগুলো, এগুলো নিয়ে আসলে কোন ধরনের তথ্য জানতে হবে সেটা যদি বলি। বিদ্যুৎ কেন্দ্র নিয়ে তথ্য জানবেন হলো বাংলাদেশের সৌর বিদ্যুৎ কেন্দ্র। এটা এখানে কেমনে? এটা তো পানি বিদ্যুৎ কেন্দ্র, ভুলে লেখছে সৌর। বাংলাদেশের পানি বিদ্যুৎ কেন্দ্র কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের প্রধান বাঁধ সংলগ্ন জায়গা রাঙামাটিতে আছে। বাংলাদেশের কোথায় পানি বিদ্যুৎ কেন্দ্র আছে? উত্তর, পানি বিদ্যুৎ কেন্দ্র আছে রাঙামাটিতে। বাংলাদেশের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র তিস্তা সোলার লিমিটেড, সুন্দরগঞ্জ, গাইবান্ধা। তিস্তা সোলার লিমিটেড, সুন্দরগঞ্জ, গাইবান্ধা। কি? তিস্তা সোলার লিমিটেড, সুন্দরগঞ্জ, গাইবান্ধা। কিছুই না, এটা স্ক্রল লিখছেন। নেক্সট আসেন, এখান থেকে আর কি আছে? ভাসমান সৌর বিদ্যুৎ কেন্দ্র আছে কোথায়? বাংলাদেশে উত্তর চাঁপাইনবাবগঞ্জে। বাংলাদেশের বৃহত্তম আম্মুকে দাও। বৃহত্তম বায়ু বিদ্যুৎ প্রকল্প কোথায়? উত্তর খুরুশকুল, কক্সবাজার। ভাসমান বিদ্যুৎ কেন্দ্র চাঁপাইনবাবগঞ্জ ছাড়া আর আছে সিরাজগঞ্জে। এটুকুই, আর কিছুই না।
আর বাংলাদেশের একমাত্র পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত, এইটা পরীক্ষায় আসে। বাংলাদেশের একমাত্র পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? বাংলাদেশের একমাত্র পরমাণু বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত রূপপুর। এটাও একটা লস প্রজেক্ট বাংলাদেশের, রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্প বা রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। এছাড়া তাপবিদ্যুৎ কেন্দ্র যেগুলো আছে, পায়রা, রামপাল এবং মাতারবাড়ি, এগুলো প্রত্যেকটাই হলো কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। এগুলোর জাস্ট কোনটায় কতটুকু উৎপাদন হয় সেটা জানবেন। যেমন পায়রায় উৎপাদন সক্ষমতা কত? 1320 মেগাওয়াট। পায়রা 1320 মেগাওয়াট, খাতায় লিখেন পায়রা 1320 মেগাওয়াট। পায়রা 1320 মেগাওয়াট। পায়রা 1320 মেগাওয়াট। বুঝছেন? এরপরে আসেন রামপাল 1320 মেগাওয়াট। রামপাল 1320 মেগাওয়াট। আর মাতারবাড়ি 1200 মেগাওয়াট। মাতারবাড়ি 1200 মেগাওয়াট। ওকে, এরপর আসেন পদ্মা সেতু সম্পর্কে কি কি পড়বেন। পদ্মা সেতু সম্পর্কে পড়বেন জাস্ট শুধু পদ্মা সেতুর দৈর্ঘ্য আর পদ্মা সেতু উদ্বোধন করা হয় কবে, এই দুইটা তারিখ। পদ্মা সেতু উদ্বোধন করা হয় কবে আর পদ্মা সেতুর দৈর্ঘ্য। কারণ পদ্মা সেতু নিয়ে এখন প্রশ্ন আসার সম্ভাবনা একেবারে 0.00000%। মানে এইখান থেকে সবাইকে ফালাই দিতে চাইছিল। এই জন্য ওনারা দিবে না, এটাই রাজনীতি। বাংলাদেশের রাজনৈতিক জিনিসপত্র খুবই ক্রিটিক্যাল, আমাদের পড়াশোনাটাও আসলে জটিল হয়ে যায় রাজনীতির কারণে। যাই হোক, তো পদ্মা সেতুর দৈর্ঘ্য কত আর পদ্মা সেতু উদ্বোধন করা হয় কবে, এই দুইটা তারিখ এখান থেকে লাগবে, আর কিছুই লাগবে না। আর পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প, এটা সম্পর্কে লাগবে না। বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু, এটা টাঙ্গাইল ও সিরাজগঞ্জকে সংযুক্ত করে। এটা গতকালকে উদ্বোধন হয়েছে, তাই এটা জেনে রাখেন। 4.8 কিলোমিটার বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু 4.8 কিলোমিটার যুক্ত করছে টাঙ্গাইল ও সিরাজগঞ্জকে। নাম এটা চেঞ্জ হয়ে যাবে, যমুনা রেল সেতু এরকম নাম হইতে পারে, কারণ এখন তো সব কি করলো। আর এটা উদ্বোধন হয়েছে গতকালকে, অর্থাৎ উদ্বোধন হয় 5 জানুয়ারি 2025। এটার উদ্বোধন হয়েছে 5 জানুয়ারি 2025। 5 জানুয়ারি 2025 এটার উদ্বোধন হয়। নেক্সট আসেন মেট্রো রেল যেটা আছে, মেট্রো রেল লাইন এমআরটি লাইন 6, এটা সম্পর্কে শুধু সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয় কবে? 29 ডিসেম্বর 2022, এবং এটার নির্মাণের দায়িত্ব ছিল ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, ডিএমটিসিএল। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, ডিএমটিসিএল। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, ডিএমটিসিএল। ওকে, নেক্সট আসেন এমআরটি লাইন 6, এটা নিয়ে কিছু নাই। বাংলাদেশের প্রথম পাতাল রেল, এগুলা প্রজেক্ট ক্যান্সেল হয়ে গেছে, এগুলা পড়ার দরকার নেই। তো বাংলাদেশে বর্তমানে জিআই পণ্য কতটি? উত্তর 44টি। এবং জিআই পণ্যের মধ্যে সর্বশেষ কোনটি? উত্তর সুন্দরবনের মধু। এইটুক জানাই যথেষ্ট, এর চেয়ে ডিটেইলসে আর কোনো কিছু পড়ার দরকার নেই। যদিও সুন্দরবনের মধুর আগে এই যে গোপালগঞ্জের ব্রোঞ্জের গহনা এবং ব্রাহ্মণবাড়িয়ার ছানামুখী মিষ্টি, কুমিল্লার খাদি, এইগুলো স্বীকৃতি পেয়েছে। দেখছেন? তাহলে সুন্দরবনের খাঁটি মধু, এইটা সর্বশেষ জিআই পণ্য। এটা পরীক্ষা আসতে পারে যে বাংলাদেশের সর্বশেষ জিআই পণ্য কোনটি? উত্তর সুন্দরবনের মধু। সুন্দরবনের মধু, এটা হলো সর্বশেষ জিআই পণ্য। নেক্সট আসেন এখান থেকে, সর্বশেষ জিআই পণ্য সুন্দরবনের মধু। বড় বায়ু বিদ্যুৎ কেন্দ্র হলো খুরুশকুল, কক্সবাজার। খুরুশকুল, কক্সবাজার।
এখানে হলো বাংলাদেশের সবচেয়ে বড় বায়ুবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। তারপরে আসেন গুরুত্বপূর্ণ সাম্প্রতিক তথ্যাবলীর মধ্যে আর যা আছে, বাংলা একাডেমির মহাপরিচালক, ক্যাশলেস ক্যাম্পাস, অর্থনৈতিক সমীক্ষা, এগুলা কিছুই দরকার নাই, সব স্কিপ করে যাবেন, কারণ এগুলা নিয়ে আমরা পরে কথা বলতেছি। আচ্ছা, আমি এখানে দাগ দিয়ে দিই কোনটা কোনটা পড়বেন আর কোনটা কোনটা পড়বেন না, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। দেখেন, বাংলা একাডেমির পরিচালক, মহাপরিচালক, এগুলো ঘোড়ার ডিম আমরা বলে আসছি আগেই। প্রবাসী আয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান কত? প্রবাসী আয়ে বাংলাদেশের অবস্থান বর্তমানে সপ্তম। প্রবাসী আয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান সপ্তম। আয়ের ক্ষেত্রে সপ্তম এবং প্রবাসী প্রেরণে, অর্থাৎ বাংলাদেশ থেকে প্রবাসী প্রেরণে বাংলাদেশের অবস্থান হলো অষ্টম। আয় অষ্টম, সরি 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 সরি, ঠিকই আছে, এটা তথ্য দাঁড়ান। আয়ের ক্ষেত্রে অষ্টম মানে আয় কম, আমি আর কি বাড়াইতে গেছিলাম। আয়ের ক্ষেত্রে অষ্টম, আর সপ্তম হলো আপনার প্রবাসী প্রেরণে, অর্থাৎ মানুষ পাঠানোর ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের অবস্থান সপ্তম। প্রবাসী প্রেরণে বিশ্বে বাংলাদেশের অবস্থান সপ্তম। আর প্রথম অবস্থানে আছে ভারত। ভারত থেকে সবচেয়ে বেশি মানুষ প্রবাসী হিসেবে বিদেশে যায়। প্রবাসী প্রেরণে বাংলাদেশের অবস্থান হলো সপ্তম এবং প্রবাসীদের ইনকাম বা রেমিটেন্সের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান বিশ্বে অষ্টম। তারপরে এই বিশ্ববিদ্যালয় লাগবে না, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, এই নামটা জেনে রাখবেন। প্রথম ক্যাশলেস ক্যাম্পাস, অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী জনসংখ্যা, এখানে যে অর্থনৈতিক সমীক্ষার তথ্যগুলো দেওয়া আছে এর মধ্যে অবশ্যই একেবারে ভালো করে পড়তে হবে, সেটা হলো অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী জনসংখ্যা 17,10,00,000। 171 মিলিয়ন মানে 17,10,00,000, এটা হলো বাংলাদেশের বর্তমান জনসংখ্যা। 17,10,00,000, এটা হলো বাংলাদেশের বর্তমান জনসংখ্যা। আর জনসংখ্যা বৃদ্ধির হার বাংলাদেশে বর্তমানে 1.33%, এটা আগেও ছিল, এখনো তাই আছে। বর্তমানে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1171 জন। বর্তমানে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1171 জন, যেটা অর্থনৈতিক মানে আমাদের ওই জনশুমারি বা আদমশুমারি অনুযায়ী ছিল 1119 জন প্রতি বর্গ কিলোমিটারে, যেটা ছিল 1119 জন প্রতি বর্গ কিলোমিটারে। এটা পরিবর্তন হয়ে এখন বর্তমানে আছে আপনার জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1171 জন। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1171। গড় আয়ু 72.3 বছর। গড় আয়ু 72.3 বছর এবং বাংলাদেশে বর্তমানে অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী দারিদ্র্যের হার 18.7 এবং চরম দারিদ্র্য 5.6%। চরম দারিদ্র্য 5.6% এবং দারিদ্র্যের হার 18.7%। চরম দারিদ্র্য 5.6% এবং দারিদ্র্যের হার 18.7%। ক্লিয়ার? ওকে, নেক্সট আসেন, এই ডান পাশে দেখেন অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী বাংলাদেশের চরম দারিদ্র্যের হার, এটা আগেই বললাম। এখন বর্তমানে অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী আলু উৎপাদনের শীর্ষ জেলা রংপুর। আলু উৎপাদনের শীর্ষ জেলা রংপুর। অর্থনৈতিক সমীক্ষা 2024। অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী গম উৎপাদনের শীর্ষ জেলা ঠাকুরগাঁও, ধান উৎপাদনের শীর্ষ জেলা ময়মনসিংহ, আম উৎপাদনের শীর্ষ জেলা নওগাঁ, পাট উৎপাদনের শীর্ষ জেলা ফরিদপুর, তুলা উৎপাদনের শীর্ষ জেলা ঝিনাইদহ, তামাক উৎপাদনের শীর্ষ জেলা রংপুর। তামাক উৎপাদনের শীর্ষ জেলা রংপুর। এইখানে একটা কথা আছে, এটা অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী, কিন্তু যদি পরীক্ষার প্রশ্ন আসে যে কৃষি বর্ষপণ্য অনুযায়ী, তাহলে ওই আমরা যা পড়ে আসছি কৃষিতে ওইগুলোই তথ্য বহাল থাকবে। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ চার্ট খাতার এক পাশে একটু লিখে নেন। সেই গুরুত্বপূর্ণ চার্টটা হলো ওই যে জেনারেশন আছে না, জেনারেশন জি বা জেন জি বলতে কাদেরকে বোঝায়, এটা পরীক্ষায় প্রশ্ন আসছিল ঢাকা ইউনিভার্সিটিতে এই কয়েকদিন আগে। তো এটা একটু জেনে রাখেন। জেনারেশন, কয়েকটা জেনারেশন জানবেন, একটা হলো জেনারেশন এক্স, একটা হলো জেনারেশন ওয়াই,
একটা হলো জেনারেশন জেড, আরেকটা হলো জেনারেশন আলফা। কার জন্ম কোন থেকে কোন পর্যন্ত এটা পরীক্ষায় আসে। তো জেনারেশন এক্স হলো 1965 থেকে, জেনারেশন এক্স হলো 1965 থেকে 1980, এবং জেনারেশন ওয়াই হলো 1981 থেকে 1996, এবং জেনারেশন জেড বা জেনজি এটা হলো 1997 থেকে শুরু করে 2012 পর্যন্ত সময়ের মধ্যে যারা জন্মগ্রহণ করে তারা। আর জেনারেশন আলফা হলো 2012 থেকে 2024 পর্যন্ত যারা জন্মগ্রহণ করছে তারা। এইটা নিয়ে বর্তমানে আলোচনা চলছে এবং এইটা পরীক্ষা আসছিল। জেনারেশন জেড বা জেনজি বলতে কাদেরকে বোঝায় বা তাদের জন্মসাল কবে থেকে কবে, এইগুলো নিয়ে প্রশ্ন হয়েছিল। নেক্সট, আওয়ামী লীগের তো অনেকেই গেছে, তাতেও 17 কোটি আছে। আচ্ছা, কয়জনই বা গেছে? ম্যাক্সিমাম তো দেশেই আছে। আর যারা গেছে সব বড় নেতারা গেছে। এইবার আসেন আমাদের জিডিপি অনুযায়ী আমার শিল্প খাতে প্রবৃদ্ধি কত? 6.66, সেবা খাতে প্রবৃদ্ধি 5.80, এবং মাথাপিছু আয়, এই তথ্যটা গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় কত। এই তথ্যটা নিবেন না, জিডিপির সাময়িক হিসাবের তথ্য তো, এগুলা একটা হিসাবও নিবেন না। হিসাব নিবেন বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় 2784 মার্কিন ডলার। বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় 2784 মার্কিন ডলার। বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় 2784 মার্কিন ডলার। এটা গুরুত্বপূর্ণ। আর বাংলাদেশের বর্তমানে মূল্যস্ফীতি 9.74%। এটা হলো মূল্যস্ফীতির পরিমাণ। মূল্যস্ফীতি পরিমাণ 9.74%। আর 5.8% হলো বর্তমান অর্থনৈতিক প্রবৃদ্ধি। বর্তমান অর্থনৈতিক প্রবৃদ্ধি হলো 5.8%। এটা হলো বর্তমান অর্থনৈতিক প্রবৃদ্ধি। এখান থেকে আর কিছুই জানতে হবে না, এইটুকু তথ্য জানলেই যথেষ্ট। এখান থেকে এইটুকু তথ্য জানলেই যথেষ্ট, আর কিছুই জানতে হবে না। এছাড়া বাকি যা আছে এইগুলো আপনারা মোটামুটি রিডিং করে নেবেন, তাহলেই হবে। তারপরে যদি যাই পদক পুরস্কার সম্মাননা, এইখানে এই চলচ্চিত্রটার নাম একটু এইটুকু মনে রাখবেন শুধু। 96তম অস্কারে বিদেশি ভাষার চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিল একটা ছবি, নাম হলো পায়ের তলায় নাই মাটি। পায়ের তলায় নাই মাটি, এই ছবিটা বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিল 96তম অস্কার চলচ্চিত্র পুরস্কার প্রতিযোগিতায়। দেখছেন? নেক্সট আসেন, এটার থেকে আর কিছুই এখানে পড়বেন না। হেভি পুরস্কারের নাম লেখা আছে কোটি কোটি, এগুলো একটাও পড়বেন না। এরপরে আসেন 21শে পদক নিয়ে এখন কি পড়বেন। দেওয়া শুরু হয় কবে? উত্তর 1976 সাল থেকে প্রথম 21শে পদক দেওয়ার ব্যবস্থা শুরু হয়। 1976 সাল থেকে প্রথম 21শে পদক দেওয়া শুরু হয়, এবং 2024-এ 21শে পদক লাভ করেন 21 জন ব্যক্তি। একজনের নাম করার দরকার নাই, কারণ এই পদকগুলো যথেষ্ট পরিমাণে বিতর্কিত পদক। এগুলো বলা হয় যে নিজেরা পছন্দ করে দিছে লোকজনকে। তাই এটা সম্পর্কে শুধু এইটুকুই জানবেন, 21শে পদক দেওয়া শুরু হয় কবে এবং প্রথমবার কতজনকে দেওয়া হয়। আর যদি 21শে পদক নিয়ে কিছু জানতে হয় তাহলে কাজী নজরুল ইসলাম কবে 21শে পদক লাভ করেন? উত্তর 1976 সালে। কাজী নজরুল ইসলাম এখন যেহেতু আলোচনায় আছেন এবং উনি এই পদকটা পেয়েছিলেন, এই জন্য এটা জেনে রাখতে পারেন, কাজী নজরুল ইসলামকে 1976 সালে 21শে পদক প্রদান করা হয়।
কাজী নজরুল ইসলামকে প্রথম বছর 21শে পদক প্রদান করা হয়? শুধু এইটুকু এখান থেকে জানবেন। এরপরে স্বাধীনতা পুরস্কার 2024, স্বাধীনতা পুরস্কার 2024, এখান থেকে শুধু এই নামটা রাখবেন, সেটা হলো ফ্লাইট সার্জেন্ট মোহাম্মদ ফজলুল হক মরণোত্তর স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ পদক 2024 লাভ করেন। মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ এই ক্যাটাগরিতে ফ্লাইট সার্জেন্ট মোহাম্মদ ফজলুল হক মরণোত্তর স্বাধীনতা পুরস্কার 2024 লাভ করেন। এছাড়া আর কারো নাম এখান থেকে দরকার নেই। এরপরে আসেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার কারা কারা পাচ্ছেন? একজনের নাম দরকার নেই, ডিরেক্ট চুজ করে কেটে দেন, এটার দরকার নাই এই পুরস্কারটা। গান্ধী শান্তি পুরস্কার, এটাও দরকার নাই। এরপরে আপনার বাংলাদেশের 47তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার, এটাও দরকার নাই, এখান থেকে ইউজুয়ালি প্রশ্ন হয় না। তারপরে যদি বলি ম্যাগসেসে পুরস্কার বিজয়ী বাংলাদেশী কারা আছে, সর্বশেষ 2023 সালে করভি রাকসান্দ ম্যাগসেসে পুরস্কার বিজয়ী বাংলাদেশী সর্বশেষ কে? উত্তর ম্যাগসেসে করভি রাকসান্দ। এই নামটা খুবই গুরুত্বপূর্ণ, এটা নিয়ে পরীক্ষায় প্রশ্ন হয়েছিল। ম্যাগসেসে পুরস্কার পাওয়া বাংলাদেশীদের মধ্যে সর্বশেষ ব্যক্তিকে? উত্তর, ওনার নাম হলো এই করভি রাকসান্দ। তারপরে আসেন নিচের দিকে যদি যাই, বাংলাদেশের খেলাধুলা। খেলাধুলা থেকে কি কি পড়বেন বা কোন অংশটুকু গুরুত্বপূর্ণ, এটা যদি আমি বলি, খেলাধুলা থেকে গুরুত্বপূর্ণ হলো বাংলাদেশের খেলাধুলা অংশ থেকে গুরুত্বপূর্ণ হলো আপনার ক্রিকেট বোর্ড কবে গঠিত হয়? একটা প্রশ্ন আছে, বাংলাদেশের ক্রিকেট বোর্ড কবে গঠিত হয়? সাল 1972। এবং ক্রিকেট বোর্ডের বর্তমান নির্বাচিত প্রথম সভাপতি লাগবে না। বর্তমান চেয়ারম্যানের নাম কি? বর্তমান চেয়ারম্যানের নাম, ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান বা সভাপতি, ওনার নাম হলো জনাব ফারুক আহমেদ। আর কোচ বোধহয় পরিবর্তন হয়েছে, আমি ওনার নাম জানি না, আপনারা কেউ জানলে একটু বলেন যে বাংলাদেশ দলের বর্তমান ক্রিকেট কোচ কে? বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান কোচ কে? জনাব ফারুক আহমেদ, উনি হলো প্রথম মানে বর্তমান সভাপতি। আর অন্যান্য তথ্যের মধ্যে যেটা করবেন যে বাংলাদেশ প্রথম কবে আইসিসির সহযোগী সদস্য দেশ হয়? উত্তর 1977 সালে। প্রথম আইসিসি ট্রফিতে অংশগ্রহণ করে 1979 সালে। এরপরে বাংলাদেশ টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে কত সালে? 2000 সালে 26 জুন। লিখছেন 26 জুন বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস লাভ করে বা টেস্ট মর্যাদা লাভ করে। আর বাংলাদেশ ক্রিকেটের বর্তমান হলো ফিল সিমন্স বর্তমান। আমি আসলে টায়ার্ড না, আমার আসলে কি এইভাবে পড়ানোর কোনো অভ্যাস নাই, তো তো এখন সাম্প্রতিক অংশটা এইভাবে পড়লে খুবই খিচুড়ি লাগতেছে আমার কাছে, বই থেকে ধাপ দিয়ে দেওয়া, আমি যেভাবে পড়ি অভ্যস্ত ওইভাবেই আমার কাছে ভাল লাগে বেসিক্যালি, এই জন্য আমাকে এরকম আপনাদের বিমর্ষ বা মরা মরা মনে হইতেছে। আমি আসলে মোটেও টায়ার্ডও না, মরা মরাও না, আমার নিজের কাছেও এরকম একটু উইয়ার্ড লাগে। তো এরপরে এখান থেকে যেটা বলছি আমি, সেটা হলো বাংলাদেশের যে আইসিসি ট্রফিতে অংশগ্রহণের ইতিহাস, সেটা বললাম যে আইসিসি সহযোগী সদস্য দেশ 1977 সালে, 1979 সালে প্রথম আইসিসি ট্রফিতে অংশগ্রহণ করে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস লাভ করে 26 জুন 2000 সালে টেস্ট স্ট্যাটাস লাভ করে। আর বাংলাদেশ প্রথম ওয়ানডে স্ট্যাটাস লাভ করে 2000 সালে। বাংলাদেশ প্রথম ওয়ানডে স্ট্যাটাস লাভ করে এই যে ওয়ানডে খেলার 1997 সালে 15 জুন 1997, এই সময় বাংলাদেশ প্রথম ওয়ানডে স্ট্যাটাস লাভ করে। আর এখান থেকে আর যে গুরুত্বপূর্ণ তারিখ, সেটা হলো বাংলাদেশের মহিলা ক্রিকেট দল ওয়ানডে স্ট্যাটাস লাভ করে কবে? এই তারিখটা, মহিলা ক্রিকেট দল ওয়ানডে স্ট্যাটাস লাভ করে 24 নভেম্বর 2011। শুধু সালটা মনে রাখতে পারলেই হবে, 2011 সালে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল ওয়ানডে স্ট্যাটাস লাভ করে। এছাড়া আরো যত প্রশ্ন এখানে আছে সবগুলো আপনারা জেনে রাখার জন্য পড়তে পারেন, তবে প্রশ্ন আসলে
এরপর দেখেন বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক ঘটে কবে? উত্তর 17 মে 1999। শুধু সালটা মনে রাখতে পারলেই হবে। বাংলাদেশ সর্বপ্রথম বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ করে কবে? উত্তর 17 মে 1999। 17 মে 1999 এই দিন প্রথম বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ করে। এই দিন প্রথম বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ করে। লিখছেন? এছাড়া বাংলাদেশের আপনার আরেকটা প্রথম আছে, সেটা হলো টি-20 বিশ্বকাপ সম্পর্কে। টি-20 বিশ্বকাপ নিয়ে আসলে ওরকম খুব বেশি তথ্য এখন নাই, কারণ এই তথ্যগুলো যেটা আপডেট লাস্ট খেলাগুলো হতে থাকুক, একেবারে শেষের দিকে পরীক্ষার আগে আগে দেখবেন। আর বাংলাদেশের ফুটবল, জাস্ট এখানে একটাই তথ্য, বাফুফে বাংলাদেশ ফুটবল ফেডারেশন গঠিত হয় কবে? উত্তর 15 জুলাই 1972 সালে। আর স্বাধীনতা উত্তর বাংলাদেশের জাতীয় ফুটবল দলের অধিনায়ক ছিলেন কে? উত্তর জাকারিয়া পিন্টু। পিন্টু, জাকারিয়া পিন্টু যিনি আছে, ওনার নামটা খুব ভালো করে মনে রাখবেন। উনি হলো স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক ছিলেন, এবং উনি মারা যান গত 18 নভেম্বর 2024। গত 18 নভেম্বর 2024 উনি মৃত্যুবরণ করেন। তাই এটা গুরুত্বপূর্ণ। এবং উনি ছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের প্রথম ক্যাপ্টেন। স্বাধীন বাংলা ফুটবল দলের প্রথম ক্যাপ্টেন। আর আরেকটা তারিখ, বাংলাদেশ ফিফার সদস্যপদ লাভ করে কবে? উত্তর 1976 সালে। বাংলাদেশ ফিফার সদস্যপদ লাভ করে কবে? উত্তর 1976 সালে। এই পর্যন্তই, এখানে শেষ। এরপরে এইখানে যেসব ইসের নাম আছে, বিশ্বের রাষ্ট্রপ্রধানদের নাম আছে, এর মধ্যে আছে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্রীলঙ্কায় বর্তমান রাষ্ট্রপতি রনিল সিংহে এবং দীনেশ গুণাবর্ধনে। মালদ্বীপে মোহাম্মদ মুইজ্জু, আফগানিস্তানের সর্বোচ্চ নেতা। এগুলোর নাম জাস্ট আপনারা পড়লেই হবে। এই নামগুলো খুব বেশি পরীক্ষা আসে না, যারা আলোচনায় আছে শুধু তাদের নাম আসে। আলোচনায় না থাকলে কারোর নামই এখান থেকে ইউজুয়ালি আসে না পরীক্ষায়। এরপরে বিভিন্ন দেশ যারা রয়েছে, এইসব দেশের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর নাম এইখানে আরো দেয়া আছে, এগুলো আপনারা দেখে নিবেন। বিভিন্ন সংস্থার সভাপতি দেশ, এগুলো না পড়লেও চলবে। বিভিন্ন সংস্থার সভাপতি দেশ, এটা লাগবে না। সর্বশেষ সদস্য সংখ্যা লাগবে। সর্বশেষ সদস্যের মধ্যে 1 নম্বরে এনডিবির সদস্য 8টি, 2 নম্বরে এসসিসির সদস্য, এসসিও সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, আসিয়ান, ওপেক। এরপরে লাগবে আপনার ইউরোপিয়ান ইউনিয়নের সর্বশেষ সদস্য সংখ্যা। এরপর লাগবে আপনার ন্যাটোর সর্বশেষ সদস্য সংখ্যা। এরপরে এখান থেকে পড়বেন একটাও না, এই কয়টা। এরপরে এখানে এনডিবির সদস্য 8টি, এসসিও সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন 9টি, আসিয়ান 11টি সদস্য, ওপেকের সদস্য সংখ্যা 12টি এবং ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য সংখ্যা 27। ন্যাটো এর সদস্য সংখ্যা 32। তবে যদি বলেন দুইটা মনে রাখবেন, তাহলে এই দুইটা অবশ্যই মনে রাখবেন। একটা হলো ন্যাটো, একটা হলো ইউরোপিয়ান ইউনিয়ন। একটা হলো ন্যাটো, একটা হলো ইউরোপিয়ান ইউনিয়ন, আর একটা হলো আসিয়ান। আসিয়ান সর্বশেষ পূর্ব তিমুরকে তাদের সদস্য হিসেবে গ্রহণ করে নেয়। আসিয়ান সর্বশেষ পূর্ব তিমুরকে তাদের সদস্য হিসেবে গ্রহণ করে নেয় 11তম সদস্য হিসেবে। এরপরে আরো যে এখানে দেখেন আরো কিছু সংস্থা আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ জি-20, এর সর্বশেষ সদস্য সংখ্যা 21 এবং তারা সর্বশেষ আফ্রিকান ইউনিয়ন, এটা হলো একটা জোট, এই জোটকে তাদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে। এছাড়া এখান থেকে আর যেটা পড়বেন সেটা হলো আমাদের IAEA। এই সংস্থার বর্তমান সদস্য 178 এবং সর্বশেষ সদস্য গিনি, IAEA। এছাড়া পড়বেন ওয়ার্ল্ড ব্যাংকের বর্তমান সদস্য সংখ্যা 189, নাউরু হলো সর্বশেষ। IMF এর সদস্য সংখ্যা 190, সর্বশেষ সদস্য হলো অ্যান্ডোরা। এই দুইটা গুরুত্বপূর্ণ আছে।
আইএমএফ এর বর্তমান সদস্য সংখ্যা 190 এবং সর্বশেষ সদস্য অ্যান্ডোরা। এবং এরপরে যদি বলি আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের সর্বশেষ সদস্য সংখ্যা 189 এবং ওয়ার্ল্ড ব্যাংকের সর্বশেষ সদস্য হলো নাউরু। ওয়ার্ল্ড ব্যাংকের সর্বশেষ সদস্য হলো নাউরু। তারপরে যদি বলি এখানে ওআইসি লাগবে না, জাতিসংঘ এটা তো জানেনই আপনারা, জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা 193, সর্বশেষ দক্ষিণ সুদান। এছাড়া আছে আপনার কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা 56, সর্বশেষ হলো গ্যাবন ও টোগো। আর বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বর্তমান সদস্য 164 এবং আফগানিস্তান হলো সর্বশেষ সদস্য এবং আফগানিস্তান হলো সর্বশেষ সদস্য। আর এলডিসি ভুক্ত বর্তমান দেশ হলো 45টি, সর্বশেষ এখান থেকে মুক্ত হয় ভুটান। এলডিসি ভুক্ত দেশগুলোর মধ্যে সর্বশেষ মুক্ত হয় এলডিসি থেকে ভুটান। এলডিসি থেকে সর্বশেষ মুক্ত হয় ভুটান। এটা পরীক্ষায় প্রশ্ন আসে যে সর্বশেষ এলডিসি থেকে মুক্ত হয় কোন দেশ? উত্তর ভুটান। তারপরে এখান থেকে আর কিছুই পড়বেন না। তারপরে আন্তর্জাতিক সংস্থার সদস্যের পরে সভাপতি দেশ লাগবে না। এক নজরে সাম্প্রতিক তথ্য, এইখানে যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কিয়ার স্টারমার। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আগের প্রধানমন্ত্রী পরিবর্তন হয়েছে। ঋষি সুনাক, যিনি আপনার ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ছিলেন, উনি ঋষি সুনাক, ওনার পরিবর্তে এখন কিয়ার স্টারমার আসছেন। ওনার নামটা এখানে গুরুত্বপূর্ণ। তারপর এখানে গুরুত্বপূর্ণ আছে 2024 সালে ন্যাটোর সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? উত্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি। লিখছেন? এরপরে এখান থেকে লিখবেন দা আপনার মানব উন্নয়ন প্রতিবেদন সূচক, এই সূচকটা সম্পর্কে পড়বেন। মানব উন্নয়ন প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের অবস্থান 129তম। মানব উন্নয়ন প্রতিবেদন সূচক, এখানে বাংলাদেশের অবস্থান কত? উত্তর 129তম। শীর্ষ দেশ সুইজারল্যান্ড, সর্বনিম্ন অবস্থানে আছে সোমালিয়া। এই কয়টা তথ্য এখান থেকে পড়বেন। বাংলাদেশের অবস্থান 129, শীর্ষ দেশ হলো সুইজারল্যান্ড এবং সর্বনিম্ন দেশ হলো সোমালিয়া। মানব উন্নয়ন সূচক, এটাকে ইংরেজিতে বলা হয় এইচডিআই সূচক, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। এলডিসি হলো লেস্ট ডেভেলপড কান্ট্রিজ। এলডিসি হলো লেস্ট ডেভেলপড কান্ট্রিজ। এই লেস ডেভেলপড কান্ট্রিজ মানে হলো যেই দেশগুলোর মাথাপিছু আয় $1200 বা তার নিচে, বাৎসরিক মাথাপিছু আয় যে দেশের নাগরিকদের $1200 বা তার নিচে, এই দেশগুলোকে বলা হয় এলডিসি ভুক্ত দেশ বা লেস্ট ডেভেলপড কান্ট্রিজ। এটার অনুমোদন দেয় জাতিসংঘের একটা সংস্থা, নাম হলো ইকোসক। এই ইকোসকের অধীন একটা কমিটি যার নাম হলো সিডিপি, কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি। কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি, এরা হলো এলডিসি ভুক্ত দেশের অনুমোদন দেয়, আবার কোন দেশকে এলডিসি থেকে বের হয়ে যাওয়া বা এলডিসি থেকে উত্তরণের সুপারিশ করে। আর বাংলাদেশ প্রথম এই এলডিসি থেকে বা গরিব দেশ বা স্বল্প উন্নত দেশ থেকে মধ্য উন্নত দেশে যাওয়ার অর্জন করে 2018 সালে। তারপরে 2021 সালে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ আবারও যোগ্যতা অর্জন করে এবং ফাইনালি 2024 সালে বাংলাদেশের চলে যাওয়ার কথা এলডিসি থেকে বাইরে বেরিয়ে। কিন্তু বাংলাদেশ 2 বছরের গ্রেস পিরিয়ড চেয়েছে, যেহেতু মাঝখানে করোনা গেছে এবং আরো কিছু অর্থনৈতিক দুরবস্থা গেছে পুরো পৃথিবীব্যাপী, সেটার কারণে বাংলাদেশ একটু লেজার পিরিয়ড বা সময় চেয়েছে তাদের কাছে, এবং সেই সময় অনুযায়ী চূড়ান্তভাবে বাংলাদেশের উত্তরণ ঘটবে 2026 সালের 24 নভেম্বর। 24 নভেম্বর 2026 বাংলাদেশ এলডিসি থেকে চূড়ান্তভাবে উত্তরণ ঘটবে।
এবং এলডিসি থেকে উত্তরণের শর্ত হলো তিনটি। এই তিনটি শর্ত পূরণ হলে কোনো দেশকে এলডিসি থেকে বের করে বা স্বল্প উন্নত দেশের কাতার থেকে বের করে তাকে মধ্যম আয়ের দেশ হিসেবে গণনা করা হয়। তো তিনটা শর্ত কি কি? এর মধ্যে একটা শর্ত হলো মাথাপিছু আয় বেশি থাকতে হবে। এক নম্বরে মাথাপিছু আয় বেশি থাকতে হবে। দুই নম্বরে অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকে অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক, এই সূচকে সর্বনিম্ন একটা মাত্রা আছে। আর অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক মাথাপিছু আয়, আর একটা হলো এইচডিআই বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা মানব উন্নয়ন সূচক। মানব উন্নয়ন সূচক, এই তিনটা শর্ত পূরণ করতে হয়। তিনটা শর্তের একটা মাত্রা আছে, যেমন মাথাপিছু আয় $1200 বা তার উপরে হলে আপনার স্বল্পোন্নত দেশ থেকে বের হওয়া যায় বা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে নাম কাটানো যায়। তো বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে এই মাথাপিছু আয় বর্তমানে $2784 এরপর অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক, এইটা লাগে হলো 33 বা তার নিচে, বাংলাদেশের ছিল 25। আর আরেকটা হলো মানব উন্নয়ন সূচক, এটা থাকা লাগে 72 বা তার উপরে, বাংলাদেশের আছে 77। এই তিনটা ক্রাইটেরিয়া পূরণ করার কারণে বাংলাদেশ এলডিসি থেকে চূড়ান্ত ভাবে উত্তরণের সুপারিশ পেতে যাচ্ছে। এছাড়া এখান থেকে আর কি লাগবে? আর এগুলো লাগবে না। তারপরে এইখানে আছে কিছু রিপোর্ট ও সমীক্ষা, অর্থনৈতিক স্বাধীনতা সূচক, বৈশ্বিক শান্তি সূচক। এইখানে লাগবে কি দেখেন, এইখানে লাগবে পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? উত্তর চীন। এবং বাংলাদেশের অবস্থান কত? দ্বিতীয়। পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। এরপর আছে গণতন্ত্র সূচক, দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। বাংলাদেশের অবস্থান গণতন্ত্র সূচকে 75তম এবং নরওয়ে আছে 1 নম্বর অবস্থানে, এবং সর্বনিম্ন অবস্থানে আছে আফগানিস্তান গণতন্ত্র সূচকে। আর প্রবাসী আয়ের রিপোর্টে বিশ্বব্যাংক একটা রিপোর্ট করে, সেখানে বাংলাদেশের অবস্থান অষ্টম এবং ভারত আছে 1 নম্বর অবস্থানে প্রবাসী আয়ে। প্রবাসী আয়ে 1 নম্বর অবস্থানে আছে ভারত। প্রবাসী আয় 1 নম্বর অবস্থানে আছে ভারত, বাংলাদেশ আছে অষ্টম অবস্থানে। তাছাড়া আছে এখানে দেখেন জাতিসংঘের 79তম সম্মেলন 2023-24 মেয়াদে এই সম্মেলনটা হয়। এগুলো সম্পর্কে আপনারা পড়লেই বুঝবেন। ব্রিক্স সম্মেলন, কপ সম্মেলন, এইটুকুই এখানে মোটামুটি কথা। এরপরে আসেন নোবেল পুরস্কার। এইটা গুরুত্বপূর্ণ খুবই, এখান থেকে একটা প্রশ্ন আসলেও আপনাদের আসতে পারে। নোবেল পুরস্কার 2024, এইটায় যাওয়ার আগে নোবেল সম্পর্কে প্রাথমিক তথ্য একটু দেখে নেন। নোবেল পুরস্কার প্রবর্তন করেন কে? আলফ্রেড নোবেল। এবং আলফ্রেড নোবেল তিনি কোথায় জন্মগ্রহণ করেন? সুইডেনের স্টকহোমে জন্মগ্রহণ করেন এবং প্রবর্তন করেন কে? আলফ্রেড নোবেল। তিনি মূলত ডিনামাইট নামে এক ধরনের বিস্ফোরক আবিষ্কার করেন এবং এই বিস্ফোরক বিক্রি করে যে টাকাটা হয়, ওই টাকা দিয়ে নোবেল পুরস্কারের যে ব্যবস্থাটা, এটা উনি চালু করে দিয়ে গেছিলেন। ওই টাকা থেকে বাৎসরিক যে সুদ আসে, সেই সুদের টাকায় দেওয়া হয় নোবেল পুরস্কার। তো আলফ্রেড নোবেল উল্লেখ করেন যে তার মারা যাওয়ার পরে পুরস্কার আকারে তার সকল সম্পদ মানুষকে দেওয়া হবে। পদার্থ রসায়ন চিকিৎসা, শান্তি ও সাহিত্যে দেওয়া শুরু হয় এবং পরবর্তীতে সর্বশেষ অর্থনীতিতেও নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় 1969 সাল থেকে। 1969 সালের পূর্ব পর্যন্ত নোবেল পুরস্কার অর্থনীতিতে ছিল না, ছিল 5টা বিষয়: পদার্থ, রসায়ন, চিকিৎসা, এরপরে আছে আপনার শান্তি ও সাহিত্য। পদার্থ, রসায়ন, চিকিৎসা, শান্তি ও সাহিত্য। এখানে আরেকটা কথা মনে রাখবেন, সেটা হলো কোন প্রতিষ্ঠান কোন খাতে নোবেল দেয়। এখানে শান্তিতে নোবেল দেয় কোন প্রতিষ্ঠান, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শান্তিতে নোবেল দেয় হলো নরওয়েজিয়ান নোবেল কমিটি। আর অর্থনীতিতে নোবেল দেয় হলো রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স। রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স, এরা হলো শান্তিতে নোবেল পুরস্কার দেয়। দেখছেন?
নোবেল পুরস্কার 2023 দেয়া আছে, পড়ার দরকার নাই, পড়বেন হলো নোবেল পুরস্কার 2024, একটু পরেই লিখে দিচ্ছি। আর এখানে কান চলচ্চিত্র উৎসব দেখে নেবেন। কান চলচ্চিত্র উৎসবেও কিছুই না, জাস্ট কান চলচ্চিত্র উৎসবে প্রধান চলচ্চিত্র কোনগুলো নাম দেখবেন শুধু। ম্যাক্সেসে পুরস্কার, এটা শুধু জেনে রাখলেই হবে, না জানলেও আপনাদের জন্য কোনো সমস্যা নাই। আর বাকি যা আছে এগুলো আপনারা পড়লেই বুঝবেন। বিভিন্ন দেশের জাতীয় খেলা, বিভিন্ন দেশে খেলার সাথে জড়িত ট্রফি, বিভিন্ন দেশের যে গুরুত্বপূর্ণ তথ্য, এই তথ্যগুলো এখানে দেয়া আছে। এই তথ্যগুলো আপনারা এখান থেকে পড়বেন। খেলাধুলা সংক্রান্ত যে তথ্যগুলো আছে, খেলাধুলা সংক্রান্ত তথ্যগুলোর মধ্যে ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 কোথায় অনুষ্ঠিত হবে, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু এটা সামনে নেক্সট আসর আসতে যাচ্ছে। আর এছাড়া ফিফা বিশ্বকাপ 2022 এখন আর লাগবে না, শুধু ওই একটাই করবেন, ফিফা বিশ্বকাপ ফুটবল 2026। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 খেলাধুলার মধ্যে শুধু ওইটাই যথেষ্ট। আর অন্যান্য গুলো খেলাধুলার মধ্যে কি কি নিয়ম কানুন আছে, এগুলা সংক্রান্ত টপিকের আলোচনা আছে লেকচার শিটে, ওই টপিকটুকু পড়বেন। তো এখন আসেন একটু নোবেল পুরস্কার 2024, এখানে দুইটা নাম শুধু লিখবেন। নোবেল পুরস্কার 2024, এখানে 1 নম্বরে লিখবেন শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে কারা, উত্তর নিহন হিদন কায়ো। এটা হলো একটা জাপানের প্রতিষ্ঠান, জাপানে পরমাণু অস্ত্র বিরোধী একটা প্রতিষ্ঠান, নাম হলো নিহন হিদন কায়ো। জাপানের পরমাণু অস্ত্র বিরোধী সংগঠন, নাম নিহন হিদন কায়ো। এরা 2024 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে কিসের জন্য, পরমাণু অস্ত্র বিরোধী কার্যক্রম পরিচালনার জন্য। এরপরে আসেন এবছর 2024 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করে যিনি, ওনার নাম হলো হান কাং। এই হ্যান কাং বা হান কাং, ইনি হলো দক্ষিণ কোরিয়ার নাগরিক। আর নিহন হিদন কায়ো, এটা হলো জাপানের একটা প্রতিষ্ঠান। আর হ্যান কাং, উনি হলো দক্ষিণ কোরিয়ান নাগরিক। উনি মূলত একটা উপন্যাস লিখে নোবেল পেয়েছেন, ব্যাপারটা মোটেও সেরকম না। উনি অনেকগুলো মানে অনেকগুলো সাহিত্য লিখছেন, অনেকগুলো সাহিত্যকর্ম বা বইপত্রের উপরে উনি সামগ্রিক বা সমষ্টিগত ভাবে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন 2024 সালে। এছাড়া পদার্থ রসায়ন চিকিৎসা, এগুলোরই খুব বেশি প্রশ্ন হয়, তো এগুলো আমার মনে হয় স্কিপ করে যাওয়াই ভালো। এই পুরস্কারগুলো আপনারা না পড়লেও চলবে। নোবেল যেগুলো দেওয়া হয় পরবর্তীতে, অর্থাৎ আপনার বিভিন্ন খাতে, পদার্থ রসায়ন, এগুলো না পড়লেও চলবে। পদার্থ রসায়নের নোবেল না পড়লেও হবে। গেল এইটুকু। আর তারপরে আসেন খেলাধুলা সম্পর্কে যে তথ্য আছে, এগুলা আপনারা দেখে পড়ে নিতে পারবেন। খেলাধুলার তথ্য, খেলাধুলার মধ্যে যেমন ক্রিকেট খেলার ওই যে পিচের দৈর্ঘ্য কত, স্টাম্পের দৈর্ঘ্য কত, বলের ওজন কত, এই ধরনের বেসিক তথ্য প্রত্যেকটা খেলার সম্পর্কেই কম বেশি আছে। কোর্টের হাইট কত, কোন দেশের জাতীয় খেলা, যেমন কাবাডি কোন দেশের জাতীয় খেলা, ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা, এই প্রশ্নগুলো সেভারাল টাইমস বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে। তো এই প্রশ্নগুলো আপনি গুছিয়ে একটু ভালো করে এগুলো পড়বেন। পাশাপাশি সাম্প্রতিকের যে ক্লাসটা হয় আমাদের বিদ্যাবাড়ি পেজে চোখ রাখবেন, ওই ক্লাসে আমি একেবারে A to Z, যখন আপনাদের পরীক্ষা আসবে তার আগে আগে সাম্প্রতিক অংশ দিয়ে দেবো। সাম্প্রতিক অংশের সম্পর্কে আজকের দিনের যেটা সর্বশেষ কথা, এই অংশটা নিয়ে আপনারা খুব বেশি টেনশন করবেন না, কারণ এই অংশের প্রশ্ন এখনো আসেই নাই মার্কেটে। আর এখন যা পড়বেন এই তথ্যগুলো থাকবেও না, আপনাদের যখন পরীক্ষা হবে তার মধ্যে এই তথ্যগুলো ম্যাক্সিমামই চেঞ্জ হয়ে যাবে, ধরেন 90% তথ্য চেঞ্জ হয়ে যাবে। সো এখন এটা প্রেশার নিয়ে অল্প বিস্তর পড়েন, খুব বেশি প্রেশার নিয়ে মুখস্থ করা বা মনে রাখার দরকার নাই। যদি এখন সামনে কেউ কোনো চাকরির পরীক্ষা দেন আগামী 2 4 6 মাসের মধ্যে, তাহলে এটা একটু ভালো করে দেখে যান। এটুকুই আপনাদের উপরে রিকোয়েস্ট। আর এই ছিল মোটামুটি আজকের আলোচনা, আমি বিদায় নিব। ওকে, তো তথ্য এখনো শুরুই হয় নাই, আপনাদের সাম্প্রতিক অংশে যা পড়তে হবে সেই তথ্য আসলে মার্কেটে এখনো নাই। শুধুমাত্র এই উপদেষ্টা মন্ডলী বা উপদেষ্টা পরিষদ ছাড়া অন্য যে কোনো তথ্য আপনাদের জন্য অত বেশি গুরুত্বপূর্ণ না। তো এই ছিল মোটামুটি আজকের মতো, এখানেই বিদায় নিব। কারো কোনো প্রশ্ন থাকলে, এখন আপনি কোথায় থাকেন? আমি এখন বাসায় থাকি। কারণ হলো আমি এখানে চাকরির সুবাদে এখানে থাকি, আর পাশাপাশি আমার ফ্যামিলির সাথে, উনি আমার ফ্যামিলি মানে আমার ওয়াইফ, উনিও ব্যাংকে চাকরি করেন, উনি ব্যাংকের অফিসার, এই জন্য এখানে থাকা।
আর পরিবারের সাথে থাকার জন্যই তো দিন শেষে এই চাকরি বাকরি যত কিছু সবকিছুই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন। মূলত আজকে আসলে পড়ানোর মতো ওরকম কিছু ছিল না। সাম্প্রতিক অংশটা আসলে খুব কম প্রশ্ন আছে এখন যেগুলো আপনাদের টিকবে সামনে গিয়ে। কারণ দেখেন না, স্বাধীনতার ঘোষককে এইটাই তো টিকে না, অন্য কিছু তো পরের কথা। পিছনের ইতিহাসই টিকে না, সেইখানে সাম্প্রতিক ঘটনা টিকা তো আরো বেশি। স্যার আপনি অনেক টায়ার্ড। না, 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 আমি মোটেও টায়ার্ড না। আমি মোটেও টায়ার্ড না, ওইটা মনে হচ্ছে, কারণ আমার টপিক না থাকলে গায়ে শক্তি থাকে না। আজকের টপিক আসলে পড়ানোর মতো সেরকম কিছুই নাই। এখানে যা যা আছে এর মধ্যে ম্যাক্সিমাম জিনিসই পরীক্ষা আসবে না। যেগুলো পরীক্ষা আসবে না এই ধরনের জিনিসপত্র আমার কখনোই পড়াইতে ভালো লাগে না, এই জন্য। এই আলফার পরে 2024-এর পর থেকে 2025 থেকে শুরু হবে জেনারেশন বিটা। আলফার পরে 2024 থেকে শুরু হবে জেনারেশন বিটা। বিটা শুরু হবে 2025 থেকে। ওকে, 2025 থেকে 15 বছর মানে হলো 2040 সাল পর্যন্ত এটা হলো আপনার জেনারেশন বিটা। এই প্রশ্নটা একটু জেনে রাখেন যে কে যেন প্রশ্ন করছিলেন। স্যার আমার প্রশ্ন আছে, একটু সুযোগ দেন, আমি সবাইকেই সুযোগ দিতে চাচ্ছি। যারা বিদায় নিবেন, কোনো প্রশ্ন না থাকলে নিতে পারেন। আসলে এখন সাম্প্রতিক নিয়ে কোনোভাবেই মাথা ঘামাবেন না, এটাই হলো আমার অনেস্ট রিকোয়েস্ট এবং অনেস্ট রিভিউ। যে সাম্প্রতিক অংশ এখন যেটা পড়বেন এই জিনিসগুলো অনেকটাই চেঞ্জ হয়ে যাবে একেবারে। দিন শেষে এসে আনমিউট করা আছে, যারা হ্যান্ড রেজ করছেন বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমার বোধ হয় লিখে বললে ভালো হয়, নয়েজ আসে। মাহবুবুর রহমান, স্যার, আপনার ওইখানে নয়েজ আসে, বুঝি না, খালি ঘ্যাস ঘ্যাস করতেছে। আপনাকে মিউট করে দিলে আর কি আবার ঘ্যাস কারণ ঘ্যাস শোনা। অফ করে দেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার একটা বিষয় ছিল জানার যে স্যার আমাদের এখানে তো স্টুডেন্ট ওয়ার্ক, টিচার ওয়ার্ক, স্টুডেন্ট প্র্যাকটিস, এরপর হোমওয়ার্ক, এই তিনটা বিষয় দেওয়া। স্যার এই ক্ষেত্রে কোনটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট না সবটি পড়তে হবে? সবগুলোই পড়বেন, তবে সাম্প্রতিক অংশ আমি একটা কথাই বলবো, সাম্প্রতিক অংশে এখন মাথায় দিয়েন না, যদি সম্ভব হয় তাহলে সাম্প্রতিক অংশে এখন মাথা দিয়েন না। অন্য বাকি যে অংশগুলো আমরা পড়েছি সেই অংশগুলো মাথা দেন, ওই অংশগুলো ভালো করে পড়েন। সাম্প্রতিক অংশ আবার পরে খুব দ্রুত আপনারা পাবেন, আপডেট পাবেন যখন পরীক্ষা হবে তখন আমাদের পেজেই। স্যার স্যার আমার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার ওই যে একদিন আপনি লাইভে প্রাইমারির ব্যাচে মানে লাইভ করছিলেন সেদিন বলছিলেন যে যে জনশক্তি আর রেমিটেন্স, জনশক্তিতে সৌদি আরব আর রেমিটেন্সের ক্ষেত্রে মনে হয় আপনি মানে সম্ভবত আমার সঠিক খেয়াল নেই সংযুক্ত সংযুক্ত আরব আরব আমিরাত। আমিরাতের কথা বলছি। জি জি জি। কিন্তু স্যার যে নেটে দেখতেছি যে মানে দুইটাই সৌদি আরব দেখাচ্ছে। না, ওই হয়েতে দুইটা হবে, আলাদা আলাদা হবে। তাহলে এটা ভুল আছে স্যার, তাই না স্যার? স্যার প্রত্যেকটা জেনারেশনের মধ্যে পার্থক্য কত থাকে, এটা কি নির্দিষ্ট বুঝলেন আছে? কিসের পার্থক্য? 15 বছরের। স্যার, আমাদের পরীক্ষা কবে নাগাদ বা কি কেমন কি সম্ভব আছে? বুঝি না, পরীক্ষা আমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা কবে নাগাদ? এখনো তো ছেড়ে দেয়নি। দেরি, সার্কুলারই হয় না এই পরীক্ষা, কেমনে বলবো? আগে হোক তারপর না পরীক্ষা। তো আপনারা বাকি পড়াগুলো ঠিকঠাক করেন, এই সাম্প্রতিক অংশ নিয়ে অত বেশি মাথা ঘামেন না, বা এটা না পড়ে পারলে আপাতত তাও ভালো। ওকে, তো আজকের মতো তাহলে এখানেই বিদায় নেই, দেখা হবে আবারও ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। অনেক